আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধনে শিক্ষক হবার স্বপ্ন দেখছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। যদি এরকম ভেবে থাকেন সার্কুলার হবে তারপর পড়াশোনা শুরু করবেন, তাহলে কিন্তু এটা আপনার বোকামি হয়ে যাবে, আপনি অনেকের থেকে পিছিয়ে পড়ে যাবেন। এ কারণে আপনারা চেষ্টা করবেন এখন থেকেই আপনাদের যে সাবজেক্টিভ অংশটা আছে এইটা কালচার করার এবং পড়ার। আজকে আমরা সহকারী শিক্ষক জীববিজ্ঞান পদের জন্য যে সিলেবাস রয়েছে এই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে যে বিষয়টা জানতে হবে যে এবারের পরীক্ষা পদ্ধতিতে কিছু ভিন্নতা এসেছে। যে স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ের যে পরীক্ষাগুলো হবে সেখানে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে জেনারেল অংশ আর একটা হলো বিষয়ভিত্তিক অংশ। এই জেনারেল যে অংশটা আছে এই জেনারেল অংশের মধ্যে আপনারা চারটা অংশ পাবেন। একটা হলো বাংলা, একটা হলো ইংরেজি, একটা গণিত এবং সাধারণ জ্ঞান অথবা সাধারণ বিজ্ঞান। এই জেনারেল অংশে মোট মার্কস ১০০ এবং এই বিষয়ভিত্তিক যে অংশ আছে এই বিষয়ভিত্তিক অংশের মধ্যে আপনাকে ইউনিট কভার করতে হবে ১০টা, ইউনিট ১ থেকে ইউনিট ১০। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া এখন পর্যন্ত তো বিষয়ভিত্তিক কী ধরনের প্রশ্ন হবে বা সিলেবাস এখনও এনটিআরসি কর্তৃক প্রকাশিত হয়নি, তাহলে আপনি কিসের বেসিসে তাহলে এই সিলেবাসটা আমাদেরকে প্রোভাইড করছেন? আপনাদেরকে আমি বলে রাখি, আমি আপনাদেরকে যেই সিলেবাসটা প্রোভাইড করতেছি এইটা বিগত সালের যে প্রশ্নের প্যাটার্ন তার উপর নির্ভর করে, এবং এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আর যাই হোক এই টপিকসগুলো বাদে এই ১ থেকে ১০ যে ইউনিট আছে এই টপিকগুলো বাদে বায়োলজিকে কখনো কল্পনা করা যায় না। অর্থাৎ 10%-এর শুধুমাত্র একটু এদিক সেদিক হতে পারে। তো ইউনিট ১-এর দিকে যদি আমরা একটু তাকাই, আমরা ইউনিট ১-এর মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোষ বিভাজন এবং টিস্যু সম্পর্কিত। এই ইউনিট ১ থেকে যে বিষয়গুলো আপনারা পড়বেন সেগুলো হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের গঠন, অর্থাৎ উদ্ভিদ কোষের মধ্যে কি জিনিসগুলো আছে এবং প্রাণী কোষের মধ্যে কোন কোষীয় অঙ্গাণুগুলো নেই এগুলো, এবং পড়বেন বিভিন্ন ধরনের যে কোষীয় অঙ্গাণুগুলো আছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড অর্থাৎ বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াসের গঠন। এরপরে আপনারা পড়বেন ক্রোমোজোমের গঠন এবং প্রকারভেদ, বিভিন্ন ধরনের যেই ক্রোমোজোম রয়েছে সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে যে ক্রোমোজোমের যে প্রকারভেদগুলো আছে অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, ট্যালোসেন্ট্রিক, এই ধরনের গঠন সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে এগুলো পড়বেন। এরপরে ডিএনএ এবং আরএনএর গঠন সম্পর্কিত প্রশ্ন পড়বেন, ডিএনএর প্রতিলিপন সম্পর্কে পড়বেন এবং এমআরএনএ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, অর্থাৎ একটা দ্বিসূত্রক ডিএনএ থেকে কিভাবে এমআরএনএ তৈরি হয় এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর এই এমআরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয় সেটাকে বলা হয় ট্রান্সলেশন। এই প্রক্রিয়াগুলোর মধ্যে বেশ কিছু এনজাইমের কাজ রয়েছে এবং বিভিন্ন ধাপে ধাপে এগুলোর বর্ণনা রয়েছে, এই বর্ণনাগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে। বিভিন্ন ধরনের কোষ বিভাজন এবং কোষ চক্র, অর্থাৎ জীবজগতে যদি আমরা দেখি কোষ বিভাজন পাবো আমরা 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এবং মাইটোসিসের যে একটা কোষ চক্র রয়েছে এই কোষ চক্র কে আবিষ্কার করেছেন, এই কোষ চক্রের মধ্যে যদি আমরা দেখি তাহলে 3 ধরনের অংশ দেখতে পাবো। একটা হলো G1 ফেজ, একটা হচ্ছে G2 ফেজ এবং একটা হলো S ফেজ, সিনথেসিস ফেজ। তো এই ফেজগুলোর মধ্যে কোনটাতে কি পরিমাণ সময় লাগে, কোনটাতে কি ধরনের ঘটনা ঘটে এইগুলো আমাদেরকে পড়তে হবে। এরপরে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পড়তে হবে। এই মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে যদি আপনারা দেখেন তাহলে ক্যারিওকাইনেসিস পাবেন এবং সাইটোকাইনেসিস পাবেন। এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস সম্পর্কে পড়বেন এবং মিওসিসের গুরুত্ব পড়বেন। আর এই যে সরল টিস্যু, জটিল টিস্যু, এগুলো হচ্ছে আপনাদের যে
উদ্ভিদ টিস্যুর অংশ আছে সেই উদ্ভিদ টিস্যু থেকে পড়তে হবে, কারণ এখন যে বায়োলজির যে পোস্টটা সেখানে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান উভয়ের জন্য একই ধরনের সিলেবাস। এরপরে আপনারা পড়বেন প্রাণী টিস্যু। যেমন প্রাণী টিস্যু হচ্ছে 4 ভাগে বিভক্ত। এই ভাগগুলো হচ্ছে পেশি টিস্যু, স্নায়ু টিস্যু, যোজক এবং হৃৎপেশি। এই পেশিগুলোর গঠন এবং বৈশিষ্ট্য আপনাকে জানতে হবে, তাহলেই এক যে ইউনিট রয়েছে কোষ বিভাজন এবং টিস্যু, এইটা আপনাদের হয়ে যাবে। এরপরে আমরা দেখব ইউনিট 2 এর জন্য আমাদেরকে কি পড়তে হবে। এখানে আমাদেরকে পড়তে হবে শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাসের গুরুত্ব, আমাদেরকে পড়তে হবে দ্বিপদ এবং ত্রিপদ নামকরণ। এরপরে আমাদেরকে পড়তে হবে ICZN এর নিয়মাবলী। তো এখানে উদ্ভিদদের নামকরণের জন্য আরও একটা সংস্থা রয়েছে, সেটাকে আমরা বলি ICBN। তো এটার নাম পরিবর্তন হয়ে ICN হয়ে গেছে, সেগুলো আপনাদেরকে জানতে হবে। এরপরে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে যে মনেরা, এরপরে হচ্ছে ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এখানে আরও একটা হবে সেটা হচ্ছে প্রোটিস্টা। এই যে রাজ্যগুলো আছে এই রাজ্যগুলোর উদাহরণ, জীবের নাম এবং এদের কিছু মধ্যকার বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে পড়তে হবে। এরপরে থিওফ্রাস্টাসের কৃত্রিম শ্রেণীবিন্যাস, বেনথাম হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস এবং অমেরুদণ্ডী যে প্রাণী পর্বগুলো আছে এই প্রাণী পর্বগুলো আপনাকে জানতে হবে। যেমন প্রাণী পর্ব যেগুলো আছে এগুলোর মধ্যে অমেরুদণ্ডী প্রাণী পর্ব 8টি, মেরুদণ্ডী প্রাণী পর্ব 1টি, এই মিলে মোট মেজর পর্বের কথা যদি আমরা বলি তাহলে মোট মেজর পর্বের সংখ্যা হচ্ছে 9টি। এই পর্বগুলো সম্পর্কে জানতে হবে এবং এই করডাটা পর্বের যে ভার্টিব্রাটা উপপর্বের যে আলোচনাগুলো আছে এই ভার্টিব্রাটা সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলে ইউনিট 2 অর্থাৎ জীবের যে শ্রেণীবিন্যাস আছে এই ইউনিট 2 থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন। এরপরে আমরা দেখব ইউনিট 3 এর জন্য আমাদের কি কি টপিকস পড়তে হবে। এর মধ্যে আমাদেরকে পড়তে হবে ভাইরাস ব্যাকটেরিয়ার গঠন, পার্থক্য এবং প্রকারভেদ। এগুলোর মধ্যে ধরেন এটা কোন ধরনের ভাইরাস, এটা ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস, এই ব্যাকটেরিয়াটা গোলাকার ব্যাকটেরিয়া নাকি কিউব আকৃতির ব্যাকটেরিয়া বা স্পাইরিলাম ব্যাকটেরিয়া, এই ধরনের যে পার্থক্য প্রকারভেদগুলো আছে এই প্রকারভেদ এবং এদের যে উদাহরণ এই উদাহরণগুলো পড়তে হবে এবং ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পড়তে হবে। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি যেমন হইতে পারে দুইভাবে, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, এগুলো পড়তে হবে। এবং ব্যাকটেরিয়ার জীবন চক্রে যদি আমরা দেখি তাহলে আমরা যৌন অযৌন জনন দেখতে পাবো। এই ধরনের যেই জীবনচক্রের প্রকারভেদগুলো আছে এই প্রকারভেদগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে ডেঙ্গু ভাইরাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং ডেঙ্গু ভাইরাসের বিভিন্ন ধরনের যে সেরোটাইপ আবিষ্কৃত হয়েছে এই সেরোটাইপগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন ডেন 1, ডেন 2, ডেন 3, এই ধরনের যে সেরোটাইপ এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে কোভিড-19। এই কোভিড-19 কি, এটা ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস, কিভাবে সংক্রমিত হয় এগুলো সম্পর্কে জানতে হবে। এরপরে এইচআইভি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, এইচআইভি ভাইরাস মানুষের কোন ধরনের রক্তকণিকার মধ্যে সংখ্যা বৃদ্ধি করে, এটা হইলে কি ধরনের উপসর্গগুলো দেখা দেয় এগুলো পড়ব। এবং আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত যে সকল উদ্ভিদ এবং প্রাণীর রোগগুলো আছে, পেপার রিং স্পট, মোজাইক ভাইরাস, টাইফয়েড, কলেরা, ব্যাকটেরিয়াল ব্লাইট, এটাকে ধানের ধসা রোগও বলা হয়, পটেটো সফটউড ডিজিজ, এই ধরনের রোগের কারণ লক্ষণ প্রতিকারগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপরে যদি আমরা ইউনিট 4-এ যাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট। এই ইউনিটে রয়েছে সালোক সংশ্লেষণ এবং শ্বসন। তো এটা পুরোটাই হচ্ছে উদ্ভিদের শারীর তত্ত্ব নিয়ে আলোচনা, অর্থাৎ সালোক সংশ্লেষণ পদ্ধতি, সালোক সংশ্লেষণে কত অণু অক্সিজেনের প্রয়োজন হয়, কি পরিমাণ গ্লুকোজ তৈরি করে, এবং এর পাশাপাশি পড়তে হবে C3-C4 চক্র এবং এগুলোর যে উদাহরণ, কে আবিষ্কার করেছিলেন C3-C4 চক্র। তো কোন ধরনের উদ্ভিদগুলোকে C3 চক্র এবং কোন ধরনের উদ্ভিদগুলোকে C4 চক্র বলা হয় এগুলো সম্পর্কে আমরা একটু পড়ব এবং এর পাশাপাশি আমরা ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, ক্যাম চক্র, এটা সম্পর্কেও একটু পড়াশোনা করব। এছাড়াও এই অধ্যায় পড়তে গেলে আপনি বেশ কিছু শর্ট টার্মস পাবেন, যেমন এডিপি, এএমপি, এটিপি। যেমন এই এটিপিকে জৈব মুদ্রা বলা হয়, কেন বলা হয়, এর প্রান্তীয় বন্ধনীতে কি পরিমাণ শক্তি জমা হয়ে থাকে, জিটিপি, গুয়ানোসিন, ট্রাইফসফেট, ফ্লাভিন, অ্যাডিনাইন, ডাইনিউক্লিওটাইড, এটা জারিত নাকি বিজারিত, এর মধ্যে কি পরিমাণ শক্তি থাকে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে।
এরপরে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ফটো মানে আলো, ফসফো মানে ফসফেট, লেশন মানে যুক্ত হওয়া, অর্থাৎ এডিপির সাথে পিআইকে যুক্ত করে এটিপি তৈরির যে প্রক্রিয়া সেটাকে ফসফোরাইলেশন বলে। তো এই ফটো মানে আলোর উপস্থিতিতে এই ফটোফসফোরাইলেশন দুইভাবে হতে পারে, একটা হচ্ছে চক্রীয়, একটা হচ্ছে অচক্রীয়। এই চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনগুলোতে আমরা ফটো সিস্টেম অর্থাৎ PS1 এবং ফটো সিস্টেম 2 PS2 এগুলোকে আমরা দেখতে পাবো। এগুলোর বিক্রিয়ার কেন্দ্রস্থল যেমন P700 এবং P680, এই জিনিসগুলো কি আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এরপরে আমরা জানবো সবাত এবং অবাত শোষণ কি। যেমন সবাত শোষণে অক্সিজেনের প্রয়োজন হয়, অবাত শোষণে অক্সিজেনের প্রয়োজন হয় না। সবাত শোষণে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় যদি আমরা বলি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 38 অণু এটিপি তৈরি হয়। আর অবাত শোষণে আমরা দেখতে পাই নিট উৎপাদন হিসেবে 2 অণু এটিপি তৈরি হয়। এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। এরপরে সবাত এবং অবাত শোষণের যে ধাপগুলো আছে এই ধাপগুলো সম্পর্কে পড়তে হবে। যেমন সবাত শোষণের 4টা গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। এই ধাপগুলোর মধ্যে রয়েছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি ধাপ, 3 নম্বরে রয়েছে ক্রেবস চক্র, 4 নম্বরে রয়েছে ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এই ধাপগুলোতে কোন ধাপে কি পরিমাণ শক্তি তৈরি হয়, কি ধরনের এনজাইম ক্রিয়া করে, ক্রেবস চক্র কে আবিষ্কার করেছিলেন, তো এই ক্রেবস চক্রে সর্বাধিক কত পরিমাণ অর্থাৎ 24 অণু যে এটিপি তৈরি হয় এই এটিপির হিসাব, এগুলো আমাদেরকে পড়তে হবে। আর অবাত শোষণের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এর গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে 2টি, একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল গ্লাইকোলাইসিস, আর একটা হলো পাইরুভিক অ্যাসিডের যে অসম্পূর্ণ জারণ। এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবং সবাত শোষণে যে এক অণু গ্লুকোজ থেকে অর্থাৎ C6H12O6 থেকে 38 অণু এটিপি যে তৈরি হয় এটা কিভাবে তৈরি হয় এই সম্পর্কে একটা ছক আছে, এই ছকটা আপনাকে পড়তে হবে। এরপরে ইউনিট 5-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি খাদ্য এবং পুষ্টি। আমরা ম্যাক্রো এবং মাইক্রো পুষ্টি উপাদান নিয়ে আমাদেরকে পড়তে হবে, মানুষের পুষ্টি উপাদানগুলো নিয়ে পড়তে হবে, এবং BMR নিয়ে আমাদেরকে পড়তে হবে। অর্থাৎ একটা মানুষ মোটা নাকি চিকন তার BMI দেখে আমরা কিন্তু বুঝতে পারবো সেই মানুষটা মোটা নাকি চিকন। এবং BMR থেকে আমরা খাদ্য কি পরিমাণ বা কত ক্যালোরির খাদ্য গ্রহণ করতে হবে এগুলো আমরা BMR থেকে জানবো। এগুলো সম্পর্কে কিছু ছোট ছোট অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমাদেরকে একটু করতে হবে। মানুষের পরিপাকতন্ত্রের গঠন, অর্থাৎ এই যে মানুষের যে পরিপাকতন্ত্রকে যদি আমরা দেখি 8 থেকে 10 মিটার, এই 8 থেকে 10 মিটারের মধ্যে প্রথমে শুরু হয় মুখ, এই মুখের মধ্যে আছে আবার দাঁত আছে, এই মুখের মধ্যে আছে কি জিহ্বা আছে। এগুলোর প্রত্যেকটার কাজ এবং দাঁত কত ধরনের এই দাঁতগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপরে আমাদেরকে পাকস্থলীর বিভিন্ন অংশ সম্পর্কে পড়তে হবে। পাকস্থলীর মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, কিভাবে নিঃসরণ হয় এটা পড়তে হবে। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজটাই বা কি সেটা পড়তে হবে। এরপরে হচ্ছে যদি আমরা আস্তে আস্তে নিচে নামি তাহলে ক্ষুদ্রান্ত পাবো, বৃহদান্ত্র পাবো, এভাবে পর্যায়ক্রমিকভাবে একেবারে পায়ুছিদ্র পর্যন্ত যে কাজগুলো এগুলো আমাদেরকে পড়তে হবে। এরপরে আমাদেরকে পড়তে হবে আমিষ, শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যের যে পরিপাক পদ্ধতি সেগুলো, এবং এগুলোতে যে ব্যবহৃত যে এনজাইমগুলো আছে এই এনজাইমগুলো কি কাজ করে এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে খাদ্য পরিপাকে হরমোনের ভূমিকা আমাদেরকে জানতে হবে, এবং খাদ্য পরিশোষণ অর্থাৎ ক্ষুদ্রান্ত্র দিয়ে যখন খাদ্য বৃহদান্ত্রের মধ্যে প্রবেশ করবে তখন সেই ভিলাই কিভাবে খাদ্যকে পরিশোষণ করে সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা ইউনিট 6 নিয়ে যদি দেখি তাহলে এখানে আছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ। অর্থাৎ এখানে 2টা অংশ আছে, একটা হচ্ছে উদ্ভিদের সমন্বয় আর একটা হচ্ছে প্রাণীদের সমন্বয় এবং নিয়ন্ত্রণ। তো প্রথমে আমরা হরমোন সম্পর্কে জানবো এবং ফাইটো কথার অর্থ উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদের যে সকল হরমোন আছে অক্সিন, জিবেরেলিন, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ভার্নালাইজেশন সম্পর্কে জানতে হবে, প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে জানতে হবে, মস্তিষ্কের গঠন। তো মস্তিষ্কের গঠন যদি আমরা দেখি তাহলে মস্তিষ্কের গঠনে আমরা 2টা অংশ দেখতে পাই, একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে কেন্দ্রীয়, আর একটা আমরা দেখতে পাবো হচ্ছে প্রান্তীয়। তো এর মধ্যে কেন্দ্রীয়টার গুরুত্বটা সব থেকে বেশি। এই কেন্দ্রীয়র আরও আবার আমরা 3টা অংশ দেখতে পাবো। এই 3টা অংশের মধ্যে যে গুরু মস্তিষ্ক বা যেটাকে আমরা বলি সেরিব্রাম, এইটা সম্পর্কে আমাদেরকে সব থেকে বেশি পড়তে হবে। এরপরে হচ্ছে আমরা যদি মধ্য মস্তিষ্ক দেখি
তাহলে এই মধ্য মস্তিষ্ক পড়তে হবে এবং পশ্চাৎ মস্তিষ্ক আছে, এই পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে মানুষের যে করোটিক স্নায়ুগুলো আছে, এই করোটিক স্নায়ুগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, উৎপত্তি এবং বিস্তার সম্পর্কে। এরপরে মানুষের চোখের গঠন সম্পর্কে জানতে হবে, রেটিনা বা চোখের যে পেশিগুলো আছে এই পেশিগুলো সম্পর্কে জানতে হবে। মানুষের কানের গঠন জানতে হবে এবং অন্তঃক্ষরা যে সকল গ্রন্থি, যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এই সকল অ্যাড্রিনালিন গ্রন্থি, এই গ্রন্থিগুলো থেকে নিঃসৃত হরমোন এবং কাজগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে ইউনিট 7-এ যদি আমরা দেখি প্রজনন, এখানেও দুইটা, একটা হচ্ছে উদ্ভিদের প্রজনন, একটা হচ্ছে প্রাণীদের প্রজনন। তো উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে আমরা জানতে হবে ফুলের নাম, মানে ফুলের বিভিন্ন অংশের নাম এবং কাজ, স্বপরাগায়ন, পরাগায়ন এবং এগুলো কোন ধরনের ফুলের মধ্যে হয় সেগুলো, পরাগায়নের যেমন মাধ্যম আছে, যেমন বায়ু পরাগী, পানি পরাগী, এগুলোর যে উদাহরণ সেই উদাহরণগুলো। এরপরে আমাদেরকে জানতে হবে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, উদ্ভিদের নিষেক যে প্রক্রিয়াটা আছে সেই নিষেক প্রক্রিয়া, স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস, অর্থাৎ কিভাবে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, এগুলো সম্পর্কে জানতে হবে। পুরুষ প্রজননতন্ত্রের গঠন জানতে হবে, পুরুষ প্রজননতন্ত্রের মধ্যে কয়টা শুক্রাশয় আছে, কয়টা এপিডিডাইমিস আছে, কয়টা শুক্রনালী আছে, শুক্রনালীর দৈর্ঘ্য কত, এগুলো জানতে হবে। প্রজননতন্ত্রের ডিম্বাশয়, এবং এখান থেকে আরও একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে যে রজচক্র কিভাবে ঘটে এবং রজচক্রের যে বিভিন্ন স্টেপে যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো সম্পর্কে জানতে হবে। এরপরে আমাদেরকে জানতে হবে মানুষের ভ্রূণীয় বিকাশ, একটা শুক্রাণু এবং ডিম্বাণুর পরে একটা জাইগোট তৈরি হয়, জাইগোটের যে বিভাজন হয় সেটার নাম হচ্ছে ক্লিভেজ, ক্লিভেজের পরে কিভাবে মরুলা দশা সৃষ্টি হবে, ব্লাস্টুলা দশা সৃষ্টি হবে, ব্লাস্টোসিস্ট তৈরি হবে, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কতদিন পরে, যেমন অমরা সম্পর্কে জানতে হবে যে কতদিন পরে অমরা গঠন হয়। এরপরে আমাদেরকে জানতে হবে অমরার যে কাজ, এই কাজ সম্পর্কে জানতে হবে। এরপরে হচ্ছে যে ভ্রূণীয় যে স্তরগুলো আছে, এই যে ভ্রূণ গঠনের সময় যে ভ্রূণীয় স্তর, 3টা ভ্রূণীয় স্তর আছে, অ্যাক্টোডাম, অ্যান্ডোডাম, মেসোডাম, এগুলো থেকে বিভিন্ন যে অঙ্গ তৈরি হয়, কোন ভ্রূণীয় স্তর থেকে কি ধরনের অঙ্গ তৈরি হয় সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে আমরা চলে যাই ইউনিট 8-এর মধ্যে, সেখানে জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা আছে। এখানে বাস্তুতন্ত্র কি, ইকোলজিক্যাল পিরামিড কি, খাদ্যজাল, খাদ্য শিকল কি, বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান, জীব অজীব উপাদানগুলো, বায়োম সম্পর্কে জানতে হবে, গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে, বৈশ্বিক উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে জানতে হবে, প্রবাল প্রাচীর কিভাবে গঠিত হয়, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য সম্পর্কে জানতে হবে, কি কি সেখানে কত ধরনের উভচর, তারপরে হচ্ছে সেখানকার স্তন্যপায়ী, এই ধরনের প্রাণীগুলোর কিছু বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে হবে। এবং বাংলাদেশের সংকটাপন্ন, বিপদাপন্ন এই সকল যে প্রাণীকুল আছে, এই প্রাণীকুলগুলোর আমাদেরকে একটু বর্ণনা পড়তে হবে। চিরসবুজ, আধা চিরসবুজ ম্যানগ্রোভ বনাঞ্চলের যে বিস্তৃতি, সেগুলো সম্পর্কে জানতে হবে। এক্সিটু, ইনসিটু, এইগুলো সম্পর্কে আমাদের জানলে এই ইউনিট 8 কভার হয়ে যাবে। এরপরে হচ্ছে ইউনিট 9, যেটাকে আমরা বলছি জেনেটিক্স এবং বিবর্তন। এটা খুবই সহজ। এখানে হচ্ছে বংশগতিবিদ্যা, মেন্ডেলের যে প্রথম দ্বিতীয় সূত্র আছে এবং এই প্রথম দ্বিতীয় সূত্রের যে সকল ব্যতিক্রমগুলো আছে, এই প্রথম দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো সম্পর্কে জানতে হবে। যেমন এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, মাল্টিপল অ্যালিল, পলিজেনিক ইনহেরিটেন্স, লিথাল জিন মানে মারণ জিন, মাল্টিপল অ্যালিল, এগুলো কিভাবে কাজ করে, কি অনুপাতে এসে দাঁড়ায়, সেগুলো সম্পর্কে জানতে হবে। বর্ণান্ধতা, হিমোফিলিয়া, লিঙ্গ নির্ধারণ, এবীয় রক্ত গ্রুপের বংশগতি, বিবর্তন, ডারউইন এবং ল্যামার্কবাদ সম্পর্কে জানতে হবে। এবং দেখবেন ইন্টারমিডিয়েটের বইয়ের বিবর্তনের সপক্ষে অঙ্গসংস্থানিক ভ্রূণতাত্ত্বিক কিছু ঘটনা দেওয়া আছে, সেগুলো থেকে একটু টুকিটাকি জিনিস পড়তে হবে, যদিও এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে 2-1টা পড়তে হবে। তো ঘোড়ার বিবর্তনিক ইতিহাসটা একটু পড়ে নিলেও নিতে পারেন। এই মিলে হচ্ছে জেনেটিক্স এবং বিবর্তন। তো এই অংশের মধ্যে জেনেটিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, বিবর্তনটা অতটাও গুরুত্বপূর্ণ না। এরপরে হচ্ছে সর্বশেষ যে ইউনিট নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে, সেটা হচ্ছে জীব প্রযুক্তি, টিস্যু কালচার এবং জিন প্রকৌশল। এটার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পড়তে হবে, কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা যায়। এরপরে হচ্ছে ইনসুলিন উৎপাদন সম্পর্কে আমাদের পড়তে হবে, ওই যে আলফা এবং বিটা শৃঙ্খল কিভাবে উৎপন্ন হয় সেটা, এবং মাইক্রো ইনজেকশন পদ্ধতিতে ট্রান্সজেনিক প্রাণী কিভাবে তৈরি হয় সেটা সম্পর্কে জানতে হবে, এবং ক্লোনিং, জিন ক্লোনিং সম্পর্কে জানতে হবে, এবং টিস্যু কালচার সম্পর্কে জানতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি এই সিলেবাসের প্রিন্টেবল পিডিএফ চান তাহলে এই ভিডিওর এতে কমেন্ট করে আপনাদের মেইলটা দিবেন, আমি আপনাদেরকে মেইল করে জানাবো। তো এই ছিল আজকের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।